সিটিভেন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাকে আমি ভাইয়া তখন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রোবোটিক্স। এটি আসলে কিভাবে কাজ করে, এটির সংক্ষিপ্ত ইতিহাস। রোবোটিক্স আসলে বর্তমানে যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে আসলে কি ধরনের প্রভাব ফেলছে, আইটি খাতকে এটি আসলে কিভাবে পরিবর্তন করবে, ভবিষ্যৎ আসলে কি হতে পারে, যারা এই বিষয়ে আগ্রহী তারা আসলে কিভাবে শুরু করবেন। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন আপস্কেল কনসালটেন্সির সিইও রাসেল আলম এবং পরিচালক আসিফ সোহেল। দুজনের মধ্যে থেকে স্বাগত জানাবো আমাদের আজকের আয়োজন। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিফোন করতে পারেন। টিভি এন্ড 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আমার সঙ্গে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন, আপনার প্রশ্নের উত্তর দেবেন তারা। আমরা আলোচনা শুরু করব। রোবোটিক্সের নানাবিধ বিষয়ে আসলে আমরা জানবো, অনেকগুলো বিষয় জানার আছে আমার। তবে শুরুতেই রাসেল আলম, আপনাকে দিয়ে শুরু করি। একটু সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে শুরু করবেন কিনা, যে এটা আসলে কি কিংবা কিভাবে আসলো? সো রোবোটিক্স আসলে নতুন কিছু না, এটা হঠাৎ করে শুরু হয়েছে এরকম কোনো ব্যাপার না। রোবোটিক্স যখন আইটি বা টেকনোলজি স্টার্ট হওয়ার শুরু থেকেই ব্যাক ইন 1940s ইনিশিয়ালি রোবোটিক্স স্টার্ট হয়েছিল, এবং রোবোটিক্স স্টার্ট হওয়ার মেইন রিজনটা ছিল টু এনহান্স দ্য প্রোডাকশন এফিসিয়েন্সি, যে প্রোডাকশন বাড়ানোর জন্য রোবোটিক্স এর শুরু করা হয়। দেন 1960-তে জেনারেল মোটরস শুরু করে ইন্ট্রোডিউস করে ইউনিমেট। ইউনিমেটের মেইন কাজ ছিল যে হেভি আইটেম গুলো লিফট করা। হেভি আইটেম লিফট করার জন্য জেনারেল মোটরস pretty much ইউনিমেট শুরু করে। বাট আফটার 1980s or 1990s রোবোটিক্স আর নেক্সট লেভেলে চলে আসে। কারণ 1980s এবং 1990s এ দেখা গেল রোবোটিক্স গেট পাওয়ার্ড বাই এআই, যে এআই টেকনোলজি গুলো ইউজ করতেছে, এবং মেশিন লার্নিং, যেখানে বলা হচ্ছে যে রোবটকে বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে ট্রেন করা হচ্ছে, তারপরে রোবটকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা দেওয়া হচ্ছে। সো এবং ফরওয়ার্ডিং টু 80 90s 2000 এ গেলে যাওয়ার পরে যেটা হইলো যে 2000 আসার পরে যে কোলাবোরেটিভ রোবট অর মোর নোন এজ কবট ইন্ট্রোডিউস হচ্ছে, এবং কবট গুলা মোর ইন্টারাকশন করছে সিমিলার টু হিউম্যান। In the meantime, also আরো কয়েক ধরনের রোবট ইন প্যারাল ডেভেলপ হচ্ছিল। এক্সাম্পল আন্ডার ওয়াটার এক্সপ্লোরেশনের জন্য অনেকগুলো রোবট তৈরি হচ্ছিল। মেডিকেল সায়েন্সে ক্যান্সার সেলগুলো রেস্টোর করার জন্য ন্যানো রোবটের তৈরি হয়েছে, যেখানে ন্যানো রোবটের ব্যবহারের মাধ্যমে মেডিকেল সায়েন্স অনেক ভালো ধরনের পরিবর্তন এসেছে। তারপরে মনে করেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার একটা হাত অথবা একটা পা কোনো একটা কারণে ড্যামেজ হয়েছিল, we are more talking about bionic robot. Bionic roboটের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার একটা bionic robotic arm অথবা robotic leg এগিয়ে পিপুলদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে চলাকে অনেক সহজ হয়ে যাচ্ছে। এবং সবশেষ যদি আমরা বলি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে স্পেস রোবোটিক আর্ম দেখা গেল যে ন্যাশনাল স্পেস স্টেশনে অনেকগুলো স্পেস শাটল যাচ্ছে, তারপরে এই যে ইন্টিগ্রেট করা সেটার জন্য রোবোটিক আর্ম ইন্ট্রোডিউস করা হলো, যে রোবোটিক আর্মের মাধ্যমে আরো এফিশিয়েন্ট ভাবে নাইসলি স্পেস স্টেশনে শাটলগুলোকে ডকে এন্ট্রি করা হচ্ছে এবং রিলিজ করা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ রাসেল আলম। আমি আবারও আসবো আপনার কাছে। আসিফ সোহেল, একটু আপনার কাছ থেকে শুনি, এই সামাজিকভাবে আসলে রোবটগুলোর ব্যবহার কবে থেকে শুরু হলো, কিংবা বর্তমানে আসলে কোন কোন কোম্পানি লিড দিচ্ছে, নেতৃত্ব কারা রয়েছে? আমি রাসেলের সাথে এক করে বলবো আর কি, যে রোবটের ইনোভেশনটা হয়েছে বেশ কয়েক দশক আগে থেকে। সোশ্যাল রোবোটিক্সটা এসেছে, বা এই লাইনে লিডার আমরা বলতে পারি সনিকে বলতে পারি, প্লাস সফটব্যাংকে বলতে পারি। কারণ সনি যেটা করেছে, ওদের এআইডিও একটা কম্পিনিয়নশিপ রোবট ওরা ক্রিয়েট করেছিল ফর কম্পিনিয়নশিপ ফ্যাসিলিটি। সফটব্যাংক যেটা করেছে, ওদের একটা cheaper robot facility ওরা ক্রিয়েট করেছিল কাস্টমার সার্ভিসের জন্য। বাট আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, যেভাবে পুরো জিনিসটা শুরুটা হলো, সেটা এই ক্ষেত্রে শুরুতে যার নাম আসবে, ওনার নাম হচ্ছে জেফ্রি হিন্টন। আচ্ছা। So how this AI came in. So he was basically working on human brain psychology. হ্যাঁ, তো ওই সময় উনি হিউম্যান ব্রেইনটাকে কাজ করানোর জন্য উনি সিমুলেট করলো হিউম্যান নিউরাল নেটওয়ার্ককে, টু আন্ডারস্ট্যান্ড দ্য হিউম্যান ব্রেইন হাউ ইট ওয়ার্কস।
ওই জিনিসটা করতে যে উনি ফিগার আউট করলো যে if we have to understand that one then we have to create artificial intelligence, যেটা একটা সফটওয়্যারের থ্রুতে আমরা ক্রিয়েট করতে পারবো। তখন হচ্ছে গিয়ে in 1970 ওইখান থেকেই বেসিক্যালি ফাউন্ডেশনটা শুরু হয় যে we can create artificial intelligence from that one, যেটার জন্য এই ফাউন্ডেশনাল এআই ওয়ার্কের জন্য he got Nobel Peace Prize and he became a laureate into 2024. After that, he left Google. He was basically working on the artificial development and all, but he's more now working on governments create kora, AI governments create kora and all এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। Parallelly, আমরা যদি রিসেন্ট ইনোভেশন দেখি তাহলে দেখতে পারবো যে টেসলা রিসেন্টলি হ্যাভ ডান a big lot of different innovations, তার মধ্যে অন্যতম হচ্ছে সোশ্যাল রোবটের ক্ষেত্রে অপটিমাস, টেসলাস রোবট, যেটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার হাউস হোল্ড ওয়ার্ক, তারপর হেভি লিফটিং যে ওয়ার্ক গুলো আছে ওগুলাতে ওরা অ্যাসিস্ট্যান্ট করতে পারবে। তারপর যেগুলো রিপিটেটিভ ওয়ার্ক, নট লাইক অনেক হিউম্যান ইন্টারভেনশন দরকার অথবা আপনার অনেক অ্যানালিসিস দরকার, ওই ধরনের কিছু না, রিপিটেটিভ ওয়ার্ক ওগুলা আপনি একটা লার্জ ডাটা সেট দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। সো আমরা যখন এআই এর কথা বলছিলাম, অপটিমাস প্রাইম এখনো এটা ডেভেলপমেন্ট ফেজে, দে আর স্টিল ওয়ার্কিং অন ইট। সো এই জিনিসটাকে আরো বেশি এফেক্টিভ করতে হলে আমাদের এআইটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, যেটার মানে হচ্ছে গিয়ে এআই এর ক্ষেত্রে থ্রি টাইপস অফ এআই রয়েছে। তার মধ্যে যেটা আমরা কারেন্টলি ইউজ করছি চ্যাট জিপিটিতে, তারপর গুগলের বার্ড, যে কোম্পানিগুলো লিডিং কোম্পানিজগুলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেশি কথা হচ্ছে, সেখানে আমরা এখনো ফার্স্ট ফেজে, যেটাকে বলে নেরো এআই। এখনো আমরা ফিগার আউট করছি টু চ্যাট জিপিটি যে ইনোভেশনটা হয়েছে, চ্যাট জিপিটি 1.0, 2.0, 3.5, 4. Right now we are basically in 4.5 চ্যাট জিপিটি, if I'm not wrong, Russell. But yeah, so it advancing in the narrow type, but Optimus যেটা করছে, Tesla's Elon Musk's vision is he basically want to move or accelerate into AGI, which is the artificial general intelligence, যেটা মানুষের মতো কাজ করবে, human like AI বলছে আর কি। এখনো এটা অ্যাচিভেবল না, বাট অনেক মানুষজন বলছে it's gonna take like a decade to work like human। অনেক কাজ রিপ্লেস হবে কারেন্টলি যে ইনোভেশন গুলো হয়েছে, বাট লাইক কাস্টমার সার্ভিস, আপনি যদি অনেক একটা লার্জ ডাটা সেট দিয়ে যদি এআইটাকে ট্রেন করেন, হি ক্যান make those responses, do the job. Not like the job we do. In the engineering side, we have to make a lot of decisions. We have to do a lot of collaborations with cross-functional teams. এখানের মধ্যে বিভিন্ন ধরনের analytical decisions we have to take, right? So ওই জায়গাগুলোতে এখন আমরা রিচ করি না, কিন্তু অনেকে বলছে যে it's gonna take couple of decades, কেউ বলছে it's gonna take like within a decade we're gonna see this AGI. এখন এটাকে সাপোর্ট করার জন্য রিসেন্ট এলন মাস্ক বেসিক্যালি ডিড another record. He's basically everyone's very big guy for in the tech industry. So he did what with NVIDIA CEO, উনি যেটা করেছে যে 100,000 GPUs, NVIDIAর একটা GPU দিয়ে উনি একটা H200 GPU ক্রিয়েট করছে, যেটা দিয়ে এআইটাকে ট্রেন করবে, ওনার অপটিমাস এআইটাকে ট্রেন করবে। এখন যখন আমরা এজিআই ধরনের এআই ক্রিয়েট করতে চাই, we have to have a lot of GPUs, computing power, we need to have that. এই ধরনের এই লেভেলের GPU ক্রিয়েট করতে it takes like 4 years, একটা GPU ক্রিয়েট করতে। Elon Musk did this one in 19 days. So what is happening in the innovation side is very uncertain. A lot of things which we are expecting is going to take like 5-10 years, but say it's happening within a year. যত তাড়াতাড়ি জিনিসগুলো আরো ডেভেলপ হচ্ছে, we are moving into those eras. So so it's going to make a lot of impact, because এই ধরনের human like robot যদি workforce সব জায়গায় যদি এটা বিস্তার প্রভাব করে অ্যাসিস্ট করবে, ঠিক আছে, বাট देयर আর লটস অফ আদার ইমপ্যাক্টস অ্যাজ ওয়েল। জি, রাসেল আলম, এই যে যেটা আসলে আসিফ সোহেল বলছিলেন যে ওয়ার্ক প্লেসগুলোতে খুব দ্রুত এটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করবেন কিনা? ডেফিনেটলি। সো ওয়ার্কফোর্সে যেটা হয় যে আসিফের যে ব্যাপারটা নিয়ে আসছে যে নিউরাল আসলে যে রোবোটিক্স যে অ্যালগরিদম গুলো আছে বা এআই যে অ্যালগরিদম গুলো আছে, এটা উৎপত্তি কোথা থেকে হইলো? সো এটা দেখা গেল যে হিউম্যান ব্রেইনস যে সেলগুলো আছে, নিউরন সেলগুলো আছে,
এবং দেখা গেল যে অল দ্য টেকনোলজি যেটা করলো যে নিউরন সেলগুলা যেভাবে একটার সাথে একটা কানেক্টেড হয় এবং যেভাবে দে ইন্টারেক্ট উইথ ইচ আদার ওইটাকেই মিমিক করার চেষ্টা করা হয়েছে এগেইন এন্ড এগেইন ইন রোবোটিক্স বলেন আর আইতে বলেন। এবং সেই ক্ষেত্রে দ্যাট মিনস আপনি একটা ইনোভেট করতেছেন, যে ইনোভেশনটাই করতেছেন আপনি মানুষকে কপি করে। দ্যাট মিনস মানুষ তো কাজ করে ওয়ার্ক প্লেসে, সো দ্যাট মিনস আপনার মানুষের ওয়ার্ক প্লেসের কাজগুলোকে রিপ্লেস করার জন্য আপনার একটা টেকনোলজি নিয়ে আসতেছেন। দিস ইজ ভেরি অবভিয়াস। এটা কিন্তু আমরা দেখি যে রোবোটিক্স এর গ্রোথ হচ্ছে গিয়ে 20%, রোবোটিক্স এর গ্রোথ হচ্ছে 20% এবং মার্কেট ক্যাপ হচ্ছে গিয়ে বাই 2030 60 বিলিয়ন। সো দ্যাটস এ হিউজ মার্কেট গ্রোথ। এবং আমরা যদি একটু আইটির দিকে তাকাই, সিসকো, সাইবার অ্যাটাক এবং সাইবার সিকিউরিটি এই ব্যাপারগুলোতে ওরা দেখা যাচ্ছে যে রোবোটিক্স ইউজ করে, সিমিলার টেকনোলজি ইউজ করে তারা সাইবার ডিটেকশন করতেছে, সাইবার থ্রেট ডিটেকশন করতেছে উইথ 90% মোর এফিসিয়েন্সি। সো যদি আমরা দেখি যে আমাদের ওয়ার্ক প্লেস গুলাতে অলরেডি রোবোটিক্স চলে আসছে এবং প্যারালাল টু হিউম্যান অনেক ভালোভাবে কাজ করতেছে এবং অনেক হাই এফিশিয়েন্টলি কাজ করতেছে। এই ক্ষেত্রে রিপিটেটিভ টাস্কগুলা এবং যে কাজগুলো অনেক বোরিং, রোবট দিয়ে ওই কাজগুলো করিয়ে নেওয়া ভালো। এবং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং, এই কাজগুলাতে ক্রিয়েটিভ কাজগুলোতে আসলে হিউম্যান উইল বি দেয়ার অল দ্য টাইম দ্য ওয়ার্কফোর্স। জি, আইটি সেক্টরে আসলে কি ধরনের প্রভাব পড়বে কিংবা পড়তে যাচ্ছে এই বিষয়টা আমাদের আলোচনায় থাকবে। তবে একটু বিরতির সময় হয়ে গেছে, দুজন অতিথির সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। রোবোটিক্স নিয়ে আজকে আমাদের আলোচনা চলছে। আপস্কিল কনসালটেন্সির সিইও রাসেল আলম এবং পরিচালক আসিফ সোহেল, দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন। দর্শক আপনারাও যুক্ত হতে পারবেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। টেলিফোন করতে পারেন, ফেসবুকে যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন। আমাদের আজকে যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারেন। আলোচনা শুরু করব। রোবোটিক্স নিয়ে নানাবিধ কথা হচ্ছিল। আসিফ সোহেল, আইটি খাতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানবো। প্রতিনিয়তই চেঞ্জেস আসছে। ইনফরমেশন টেকনোলজি ইটস নাথিং লাইক কখনোই একটা জায়গায় স্থির ছিল না। প্রতিনিয়তই কিছু না কিছু ইনোভেশন হয়ে আসছে, সেটা অ্যাডাপ্টেবল হচ্ছে, যেটা আমাদের সোসাইটিতেও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, অ্যাডাপ্টেশন হচ্ছে। আইটিতেও যদি আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে এবং এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইন্টিগ্রেট করা হচ্ছে, ডিফারেন্ট প্রফেশনে ডিফারেন্টলি করা হচ্ছে। যদি আমরা কোডিং এর ক্ষেত্রে যেটা নিবিড়ের সিইও বলছেন যে ইন নিয়ার ফিউচার উই উইল নট বি নিডিং কোডিংস গোয়িং ফরওয়ার্ড, যেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে উই ক্যান গিভ সাম কমান্ডস, দে ক্যান ডু দ্য ওয়ার্ক ফর আস, বাট হিউম্যান যে অ্যানালিটিক্যাল থিংস ওই জিনিসটা আমাদেরকে করতে হবে। দে উইল গিভ আস অপশনস, উই হ্যাভ টু চুজ আউট অফ দ্যাট ওয়ান। সো এই ধরনের চেঞ্জেস আসছে অলরেডি। উই ইমপ্লিমেন্টেড দ্যাট ওয়ান, দ্য কোম্পানি আই কনসাল্ট ফর। সেখানের মধ্যে হচ্ছে গিয়ে আমরা অলরেডি co-pilot integrated in that software development, in the software testings, in both area we have implemented into our framework, যেটাতে হচ্ছে earlier we have to write all these codings, programming languages from scratch. Now if you know one language, you can contribute to that languages. রিগার্ডলেস আপনি জানেন একটা ল্যাঙ্গুয়েজ বাট কন্ট্রিবিউট করছেন আরেকটাতে, এটাতে এআই অনেক বড় একটা বিগ রোল প্লে করছে। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য হোল কোড ফ্রম স্ক্র্যাচ। এআই এর কারণে অলরেডি আমরা এটা করছি। এআই এর কারণে যেটা করছে, ইটস রিডিং দ্য হোল ফ্রেমওয়ার্ক, analyzing the whole framework. Based on that, it's giving us suggestions, 3-4 suggestions. আমাদের কাছে যেটা হচ্ছে, based on our requirement, we are selecting those suggestions. And যেখানে আগে 30 minutes লাগতো হয়তো বা একটা কোডিং করতে, it's taking like 5 minutes. And have to analyzing the all things another 10 minutes, 15 minutes. It's basically reducing 50% of our times. That's how it is impacting. এখন এটার কারণে যেটা হচ্ছে, কারেন্টলি যে পজিশনে আছে, যে রোলে আছে, এটা রোলগুলো এখন ডাইভার্সিফাইড হয়ে যাবে। সবাই বলছে যে এআই এর কারণে জব রিপ্লেস হয়ে যাবে, জব চলে যাবে, রাইট? এখন এআই এর কারণে জব যাবে না। পিপল উইথ এআই স্কিল সেট ইজ গোনা রিপ্লেস পিপল হু ডাজন্ট হ্যাভ এআই স্কিলস। এইভাবে জিনিসটাকে রিপ্লেস করবে। এআই ইজ নট রিপ্লেসিং আস।
সো এখন যেটা হচ্ছে এভরি কোম্পানি ইজ বেসিক্যালি ইন্টিগ্রেটিং এআইস, রাইট? এখন আপনি যদি এআই এর স্কিল সেটটা যদি আপনার এখানের মধ্যে আপনার স্কিল সেটের মধ্যে যদি না রাখেন, আপনি ইউ উইল বি অটোমেটিক্যালি রিপ্লেস। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা ডাইভার্স এরিয়াতে কন্ট্রিবিউট করছে। আগে যেটা হতো যে যদি আমরা আমাদের এরিয়াজ অফ এক্সপার্টিস থেকে যদি বলি, সফটওয়্যার টেস্টিং এরিয়া থেকে যদি বলি, এখানের ক্ষেত্রে আমাদের কাজটা ছিল হচ্ছে টেস্টিং করা, ডিটেক্টিং বাগস অ্যান্ড নোটিফাইং দ্য টিম, দ্যাটস ইট, ফিক্সিং দ্য বাগ। এখন যেটা হচ্ছে ইটস নট অনলি অন দ্যাট ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি হয় এথিক্যাল সাইডগুলোও আমাদেরকে দেখতে হবে, সেফটি এনশিওর করা লাগবে, different other roles will be there. We are right now contributing into DevOps operation. Other integrated engineering new functionalities are coming up. ওই জায়গাগুলোতেও আমাদেরকে কন্ট্রিবিউট করতে হচ্ছে। সো job responsibilities is getting extended and the number of people required earlier ওই জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু নতুন পজিশন ক্রিয়েট হচ্ছে। আপনি হয়তো বা গোয়িং ফরওয়ার্ড অন্য জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন। People are not going out from here unless if you are adapting the new changes of the technology. জি, রাসেল আলম, এই যে আসিফ সোহেল যেটি বলছিলেন যে প্রতিস্থাপন হওয়ার একটা শঙ্কা কিংবা সম্ভাবনা, যেভাবে আসলে ব্যাখ্যা করি না কেন, যে এআই আসলে হচ্ছে হিউম্যান যে ওয়ার্ক সেটি আসলে রিপ্লেস করা সম্ভব, কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? যখন থেকে রোবোটিক্স শুরু হয়েছে বা এআই শুরু হয়েছে, এই একই ডিবেট চলতেছে এবং এটা চলবে। ইভেন আপনি যখন রোবট এসে আপনার পাশাপাশি কাজ করবে, তখনও এই ব্যাপারটা নিয়ে কথা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে। বাট আমরা যদি একটু চিন্তা করি যে এন্ট্রি লেভেল জবগুলা রিপ্লেস হয়ে যাবে, নো ম্যাটার হোয়াট ইট ইজ, যতগুলো এন্ট্রি লেভেল জব আছে সবগুলো রিপ্লেস হবে। People with specific skill, specific expertise এবং very much expertise, ওই জবগুলা কখনোই রোবট অথবা এআই এর মাধ্যমে রিপ্লেস হবে না। আমি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতেছে যে বাই 2025 85 মিলিয়ন জব উইল বি ডিসপ্লেসড বাই রোবট। সো 85 মিলিয়ন জব চলে যাবে মানুষের, রোবট নিয়ে নিবে। খুবই কনসার্নিং। বাট কাউন্টার যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখি যে 97 million new role gonna introduce because of robotics and AI. আমাদের জব চাচ্ছে 85 মিলিয়ন, জব আসতেছে বা নতুন জব ক্রিয়েট হয়েছে 97 মিলিয়ন। সো আপনি যদি একটু চিন্তা করেন, 12 মিলিয়ন নতুন জব অ্যাড হইল। এবং এখন কারা সংখ্যাতে আছে, এক্সাম্পল আমরা যদি কিউএতে বলি, কিউএতে অনেক সময় আমরা আগে অনেকেই ম্যানুয়াল টেস্টিং নিয়ে অনেক বেশি নির্ভর ছিল। আপস্কিল আমরা যেটা করেছি, আমরা ম্যানুয়াল টেস্টিংটা টোটালি ইগনোর করে গেছে, বা আমরা বলতেছি না অটোমেশন টেস্টিং বা অটোমেশন রিলেটেড ব্যাপারগুলোতে ফোকাস দিতে হবে। ইটস নট অনলি ফর কিউএ জব, সবগুলা জবের ক্ষেত্রে একই জিনিসই হচ্ছে যে অটোমেশন রিলেটেড, এআই ইন্টিগ্রেশন, রোবোটিক্স ইন্টিগ্রেশন, এই জবগুলাতে আপনার স্কিলকে আপস্কিল করতে হবে। যদি আপনি ওই জবগুলাতে কনভার্ট হইতে না পারেন, you will be part of those 85 million. আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নতুন যে 97 মিলিয়ন জব পজিশন ওপেন হচ্ছে, we have to be part of that 97 মিলিয়ন। একটা জিনিস বলি যে পাবলিক সেন্টিমেন্টের বারবার বলা হয় যে সবাই বোধহয় রোবটের বিপক্ষে, কিন্তু আমরা যদি ডেটা দেখি টোটাল ডিফারেন্ট। ডেটাতে বলা হচ্ছে যে 70% people are excited about robotics and the new technology coming. So 70% people আসলে ওয়েলকাম করতেছে রোবোটিক্সকে, where only 30% people are raising flag or concerning. আমরা যে অপটিমাসের যে প্রোগ্রামটা দেখলাম ওই রোবটের, রাইট, যে রোবট কি না করতেছে, রোবট ডান্স করতেছে, জোক করতেছে, ফুড সার্ভ করতেছে, প্লান্টে পানি দিতেছে, রাইট, তারপর হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। প্রত্যেকটা জবই কিন্তু একজন মানুষকে আগে বিজি রাখতো, প্রোডাক্টিভিটি থাকে, ওই রিপিটেটিভ কাজগুলো রোবট করে ফেলতেছে। সেই ক্ষেত্রে যদি আমরা জবের ব্যাপারে বলি, আসলে রোবট আমাদেরকে হেল্প করবে আরো বেশি প্রোডাক্টিভ হইতে, কিন্তু আমরা যদি আপস্কিল না হই, যদি স্কিলগুলোকে ডেভেলপ না করি নতুন দিকে, তাহলে we will be affected. So from our side, our highest priority will be to upskill ourselves and get the right skills that we need. এই প্রশ্নের উত্তরটা আমি আসিফ সোহেল আপনার কাছ থেকে নিব, যে রোবোটিক্স নির্ভর একটা ফিউচারের কথা যদি আমরা ভাবি, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের দক্ষতা প্রয়োজন? আপনি যে লাইন অফ ওয়ার্কে ইউ আর ইন্টারেস্টেড, আমি এর আগেও অনেকবার বলেছি টিভিএন এ, যে আপনি যে এরিয়াতেই কাজ করতে চান, দিস এরিয়াস অফ জব ইজ স্টিল দেয়ার। এরকম না যে জিনিসটা চলে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে। যে লাইনে আপনি কাজ করছেন, এভরি সিঙ্গেল লাইনেই কিন্তু এর ইন্টিগ্রেশনটা হচ্ছে।
just be adaptive to that, open to that, learn about this one. It's like, oh, okay, AI is not gonna be there, কাজ করতে পারবে না, implement হবে না, আমার job যাবে না, it's not gonna be replaceable. So I would say that যদি আমাদের টেস্টিং লাইনের কথা বলে, আমি একটু আগে যেটা বললাম যে গিটহাব কোপাইলট থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায় অন্যান্য প্ল্যাটফর্মে আমরা এআই ইন্টিগ্রেশনের থ্রুতে কোডিং থেকে শুরু করে পাইপলাইন ক্রিয়েশনে অনেক জায়গায় এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি। সো উই আর অলসো লার্নিং দ্যাট ওয়ান। ইট ইজ নেভার এন্ডিং প্রসেস। সো আমরাও শিখছি, যুগের সাথে তাল মিলিয়ে চলছি। সেম ওয়েতে যেখানেই বিভিন্ন ধরনের নিউ টেকনোলজিস আসছে, লেটস explore those avenues and try implementing that one, because companies যেটা করছে যে if you are open to that one, if you are interested to learn that, if you have those skill set, you be with us, otherwise you can leave the organization. They are open to that one. So এখানের ক্ষেত্রে এআই এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যালগরিদমসটা বোঝা, মেশিন লার্নিংটা কিভাবে কাজ করে এআই এর ক্ষেত্রে, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গোয়িং ফরওয়ার্ড, নিবিডের সিও যেটা বলছে যে কোডিং উইল নট বি রিকোয়ার্ড, but I would say একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝা খুবই ইম্পর্টেন্ট। পাইথন ইন দিস কারেন্ট কন্টেক্সট, যেহেতু এআই নিয়ে কথা বলছি, so all sort of AI development is basically dependent on Python, mostly C# and Java as well. So I would say learn about those languages, analyze those, try to understand, because যখন আপনি ডিসিশন গুলো মেক করবেন, হয়তো কোডিং গুলো করে দিচ্ছে on behalf of you AI, but decision making যখন করবেন, you have to go through those codings, you have to understand that. So learning the codes, it's a programming language is important. Data analysis করাটাও খুবই important, because a big number of large data sets need to be validated. From a QA perspective যদি আমি বলি, এটা খুবই important to learn that one, how to validate a big number of large number of data set, কারণ এটার উপরে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এআই এর ক্যাপাবিলিটিটা। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের যে সফট স্কিল, যেগুলো কমিউনিকেশন থেকে শুরু করে কোলাবোরেটিভ যে স্কিল সেটগুলো আমাদের যেগুলো আছে, অ্যান্ড এই জিনিসগুলো আমাদের উই নিড টু বি আপডেটেড অন দ্যাট ওয়ান, বিকজ going forward down the line we have to do a lot of work with the cross functional teams, so ওই জায়গাগুলোতে এই সফট স্কিলগুলো অনেক বেশি ইউজফুল হবে। জি, রাসেল আলম, সেক্ষেত্রে যারা আসলে শুরু করবেন কিংবা যারা আসলে আগ্রহী, তাদের জন্য আসলে কি পরামর্শ দেবেন, অর্থাৎ একদম নতুনদের জন্য কি পরামর্শ? ডেফিনেটলি আমি একবারে হাই স্কুল কিডস থেকে শুরু করি। এজ এক্সাম্পল, আমাদের বাচ্চারা যারা হাই স্কুলে আছে, স্কুলে পড়াশোনা করতেছে, ওদের সায়েন্স প্রজেক্ট হয়। এখন সায়েন্স প্রজেক্টে আপনি যে কোনো জিনিস নিয়ে কাজ করার মতো ওপেননেস আছে, আপনি মানে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারবেন। নাও আমি বলবো যারা কিডস, যারা রোবোটিক্স নিয়ে ইন্টারেস্টেড অথবা টেকনোলজির দিকে আসতেছে, আই উইল সে ডেফিনেটলি কলেজের বা হাই স্কুলে যে সায়েন্স প্রজেক্টটা হচ্ছে, তুমি সায়েন্স প্রজেক্টটা রোবোটিক্স নিয়ে করো। এবং রোবোটিক্সের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি সফটওয়্যার আর একটা হচ্ছে কি হার্ডওয়্যার। সফটওয়্যার পার্টটা মোর যাচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি সফটওয়্যার সাইডটা ডেভেলপ করতে পারবেন। But when it's coming to the hardware side, only way you can learn it by the hands-on experience. সেই ক্ষেত্রে আমরা যদি কলেজের সায়েন্স প্রোগ্রামগুলো করি বা বাচ্চাদের মধ্যে ওই ট্রেন্ডটা তৈরি করি যে কলেজের সায়েন্স প্রোগ্রামে একটু চ্যালেঞ্জিং কিছু করো, একটা রোবট তৈরি করো, তাইলে দেখা যাবে যে বাচ্চারা ওই একবারে কোর লেভেল থেকে এই হ্যান্ডস-অন এক্সপিরিয়েন্সের দিকে মুভ করবে। এডিশন টু দ্যাট আমি একটা জিনিস এখানে নিয়ে আসবো যে অনেক অনেক নতুন জব ওপেন হচ্ছে, এবং নতুন জবের ক্ষেত্রে যেটা হয় যে কোলাবোরেটিভ অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে যে একটা হ্যাকাথন হচ্ছে। আমাদের একটা ফ্রেন্ড একটা হ্যাকাথনে গেছিল লাস্ট কাপল অফ ইয়ার ব্যাক। হ্যাকাথনে যাচ্ছে স্টুডেন্টরা, গিয়ে ওরা ওইখানের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে অথবা একটা রোবট তৈরি করতেছে। যে এই ব্যাপারগুলোতে আমাদের জেনারেশনকে আরো এগিয়ে আসতে হবে। তারপর একটা ব্যাপার বলে রাখি এখানে, আমরা যখন রোবট নিয়ে চিন্তা করি, এটা এরকম না যে পুরো রোবটটাই আমি তৈরি করব। ইটস মোর অ্যাবাউট আমাদের যে ডিফারেন্ট কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলোতে রোবোটিক্স অনেক হায়ারিং হয়। এক্সাম্পল এখানে একটা ছিল টেসলার, যে টেসলাতে অনেক বেশি রাইট নাও অপটিমাস রোবোটিক্সকে সামনে রেখে, ওদের যে প্ল্যান আছে ওই প্ল্যানটাকে সামনে রেখে অনেক বেশি হায়ারিং হচ্ছে। এবার আমাদের আজকাল একটা স্টুডেন্ট সে রিসেন্টলি জব পাইছে টেসলাতে। সো এই জবগুলোতে অ্যাট্রাকটিভ করা এবং খুঁজে বের করা যে এই জবগুলো কোথায় আছে, এবং ওই জবগুলোতে অ্যাপ্লাই করা, ইভেন্চুয়ালি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া, এবং
ইভেনচুয়ালি জবে ল্যান্ড করা, এই ব্যাপারটাকে আমি এমফাসাইজ করবো অনেক বেশি। হ্যান্ডস অন ট্রেনিং এবং সফটওয়্যার হার্ডওয়্যার দুইটা সাইড নিয়ে একটু স্টাডি করা, রিসার্চ করা। আমরা একটু ডার্ক সাইড সম্পর্কে জানবো, আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন। জি, ডার্ক সাইড অফ রোবোটিক্স একটা খুবই খারাপ একটা জিনিস when it's come to warfare এবং সিকিউরিটি। কারণ রোবোটিক্স কে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো বিগ বিগ কোম্পানি যারা রোবোটিক্স নিয়ে কাজ করে, আমি নাম মেনশন করবো না, বাট অনেকগুলো বিগ কোম্পানির মধ্যে টপ কোম্পানিগুলাই আসলে ওয়ারফেয়ার টেকনোলজি নিয়ে কাজ করতেছে। দ্যাট মিনস অনেকগুলো কোম্পানি আসলে হিউম্যানয়েড রোবট বা রোবট যারা হিউম্যানকে অ্যাসিস্ট করে ওই টেকনোলজিগুলো কাজ করতেছে, বা অনেকগুলো টপ কোম্পানি আসলে ওয়ারে কিভাবে রোবট ইউজ করা যায়, কিভাবে ড্রোন তৈরি করা যায়, কিভাবে আনম্যান সাবমেরিন তৈরি করা যায়, আনম্যান ভেহিকেল তৈরি করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে একটা বিশাল অ্যামাউন্ট অফ কোম্পানি কাজ করতেছে। এবং সেই ক্ষেত্রে সব থেকে ডেঞ্জার যেটা হচ্ছে গিয়ে যে আপনি একটা মেশিনকে ডিসিশন মেকিং এর অপরচুনিটি দিচ্ছেন যে একটা প্রাণী বাঁচবে কিনা মরবে। ইট ক্যান বি হিউম্যান, ইট ক্যান বি এনি কাইন্ড অফ অ্যানিমাল। মানে একটা মেশিন যখন ডিসিশন নিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যালগোরিদম একটা প্রাণী বাঁচবে কিনা মরবে, এটা একটা ইথিক্যাল একটা কনসার্ন নিয়ে আসছে। সেকেন্ড, সাইবার সিকিউরিটি রিলেটেড একটা বিগ থ্রেট হচ্ছে গিয়ে রোবট গুলাকে হ্যাক করা যায়, বা এআই সিস্টেম গুলাকে অনেকগুলোকে হ্যাক করা যায়। সেই ক্ষেত্রে যদি আমি অটোনোমাস ভেহিকেল বলে রোবট বলি, যদি একটা সপ্তাহে আকাশের সাথে যুদ্ধ করতেছে এবং ওদের সাইবার ইউনিট গুলা যদি হ্যাক করার ট্রাই করে, তার মাধ্যমে ওরা অনেক অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট গুলো নিতে পারবে। দেখা গেল যে একটা স্পেসিফিক রোবট গুলাকে হ্যাক করে ওর মাধ্যমে একটা খারাপ কিছু করে ফেলতেছে। সো এই ব্যাপারটা খুবই কনসার্নিং, এবং সেই জন্য ইভেন সবগুলো এআই বড় বড় টেক লিডাররা, রোবোটিক্স বড় বড় টেক লিডাররা এই ব্যাপারটা বারবারই নিয়ে আসছে যে গভর্নমেন্টকে রেগুলেশন গুলো ডেভেলপ করতে হবে। নট অনলি রেগুলেশন ডেভেলপমেন্ট, অলসো এখানে ইউনাইটেড নেশনের কিছু কাজ শুরু করেছে তারা, যে একটা সামগ্রিকভাবে রুলস গুলাকে নিয়ে আসা এবং একটা ফ্রেমওয়ার্কের ভিতরে রোবোটিক্সকে নিয়ে আসা, এবং ওয়ারফেয়ার যখন রোবোটিক্স ইউজ হইতেছে এই ব্যাপারটাকে সীমাবদ্ধ করা। এটা একটু অ্যাগ্রেসিভ ভাবে করতে হবে, যেহেতু টেকনোলজির মাধ্যমে রোবোটিক্স গুলো অনেক তাড়াতাড়ি চলে আসবে। আমাদের যারা চিন্তা করতেছিলাম আগে 10 বছর 20 বছর পরে রোবোটিক্স আসবে, মানে এখন আমরা দেখতেছি যে খুব তাড়াতাড়ি রোবোটিক্স চলে আসতেছে আমাদের পার্সোনাল লাইফে। জি, আসিফ সোহেল, এআই ডেভেলপমেন্টের সময় আসলে এথিক্স এর জায়গাগুলো আসলে কেমন হওয়া উচিত? এখানে ক্ষেত্রে যে রাসেল যে কথাটা বললো যে আমরা যখন ডেভেলপ করছি, আমরা এটার মিসইউজের অনেক অপরচুনিটি আছে এআইটাকে, যেটা আমি যদি এখন একটা মানুষকে মারার জন্য একটা অ্যালগরিদম ক্রিয়েট করি, তাহলে কিন্তু ওইটা ওইভাবেই কিন্তু জিনিসটা পারফর্ম করবে। সো এইখানের মধ্যে এই কারণেই হচ্ছে স্যাম অল্টমান থেকে শুরু করে আমি যে জেফ্রি হিন্টনের কথা বললাম, ওরা কিন্তু জেফ্রি হিন্টন কিন্তু গুগলের কিন্তু এআই ডেভেলপমেন্টের জন্যই কাজ করছিল। নাও হি লেফট গুগল to speak up more about the risk associated with the AI, artificial intelligence. যখন আমরা AGI তে যাব, যখন আমরা সুপার ইন্টেলিজেন্সের কথা বলতে পারছি না, but the way Elon Musk started producing big GPUs and the way he is progressing, he's basically going to reach out AGI in next decades. So ওই ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে they are very much outspoken যে এটার বিভিন্ন ধরনের ইমপ্লিকেশন, রং ইমপ্লিকেশন হবে। এর জন্য গভর্নেন্স ক্রিয়েট করা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। যদি আমরা এটা যুদ্ধের মধ্যে ব্যবহার করি, it will be really hard to control that one. আমরা যদি এটাকে এত বেশি এম্পাওয়ার করি, later on down the road it will be hard. That's why রাসেল যেটা বলছিল যে জিনিসটাকে গভর্নেন্সের মধ্যে আনা, এবং একটা কোম্পানিকে all the authority না দেওয়া for the advancement of this technology. It's need to be distributed so that everyone has access, ethically following principle and guidelines that should to be created, and there should be a limit to go. Right now it's open, everyone can do whatever they want if they have the capacity, but সবাইকে একটা বাউন্ডারির মধ্যে আনা, যে এতটুকু পর্যন্ত লিমিট করা জিনিসটাকে আর কি। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাসেল আলম এবং আসিফ সোহেল দুজনকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN 24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।